আগামী নির্বাচনের মধ্য দিয়ে মিত্রদের নিয়ে জাতীয় সরকার গঠন করতে চায় বিএনপি বলে মন্তব্য করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে প্রেস ক্লাবে আয়োজিত একটি আলোচনা সভায় তিনি আরও বলেন, একটি দল ভোট বানচালে কাজ করছে। অন্তর্বর্তী সরকার বর্তমানে সংকট তৈরি করছে, তাই দ্রুত জাতীয় নির্বাচনের ওপর তাগিদ দেন তিনি। সেই সাথে জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের ওপর গণভোট হওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান মির্জা ফখরুল। বিএনপি সংস্কার চায় না এমন অপপ্রচারে জাতি বিভ্রান্ত হচ্ছে বলেও জানান তিনি। একই অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, জাতিকে উদ্ধারের ক্ষমতা এই সরকারের নেই। এ সময় এত অল্প সময়ে গণভোট করা সম্ভব নয়, তাই জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই বলে জানান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। পরিষ্কারভাবে বলতে চাই, আমরা নির্বাচন করতে চাই এবং আমরা 2026 সালের যে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার সঙ্গে একমত হয়ে আমরা নির্বাচন চাই। কিন্তু সেই নির্বাচনকে আজকে আপনার বানচাল করার জন্য, সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে গেছে, বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। নির্বাচনের দিনই গণভোট হবে, সে কথা আমরা পরিষ্কার করে বলেছি। সেখানে দুটো ব্যালট থাকবে, একটি ভোট গণভোটের জন্য, আরেকটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য। ঐক্যমত্য কমিশন যদি এই আলাপ আলোচনাটা আরো 3 মাস আগে শেষ করতে পারত, 6 মাস আগে শেষ করতে পারত, তারা তখন একটা গণভোট করে শেষ করতে পারত। এখন সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ নির্বাচনের মাঠে ক্যাম্পেইন কিংবা জনসংযোগ করে বেড়াচ্ছেন। আমরা ধরে নিচ্ছি যে ফেব্রুয়ারিতে কিংবা জানুয়ারিতেও চাইলে সরকার ইলেকশন করতে পারে, কারণ ইলেকশনের জন্য প্রধান যে বিষয়টা আমাদের সামনে ছিল, জুলাই সনদের বিষয়ে ঐক্যমত এবং জুলাইয়ের ঘোষণাপত্র, সেটি হয়েছে। এখন তো নির্বাচনের ক্ষেত্রে আমাদের কোনো ব্যারিয়ার নাই। এই সংকট থেকে যদি মনে করেন এই সরকার জাতিকে উদ্ধার করবে, এই সরকারের সে ক্ষমতাই নাই। অনেকে জিজ্ঞেস করে আমাকে, ওরা এরকম কাজ করলো কেন? আমি মনে করি ইট ইজ দ্য স্টুপিডিটি, বোকামি, নির্বুদ্ধিতা, মূর্খতা। যদি বুঝতেন তাহলে এটা বদলাবার আগে বিএনপির সাথে কথা বলতেন, আমাদের সাথে কথা বলতেন, কারোর সাথে তো কথা বলেন নাই। জাতীয় নির্বাচনের দেরি হলে জনগণকে সঙ্গে নিয়ে তা আদায় করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে প্রতীকী যুব সমাবেশে তিনি একথা বলেন। এ সময় বিএনপির বিরুদ্ধে জনগণকে ভুল বোঝানো হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। আসাদুজ্জামান রিপন বলেন, সংস্কারের উদ্যোক্তা বিএনপি হাসিনাকে অবৈধ ও অনির্বাচিত ঘোষণা করে লড়াই সংগ্রামে তার দলই রাজপথে ছিল। নির্বাচন নিয়ে সরকারের ভেতর থেকে কেউ ষড়যন্ত্র করলে বিএনপি জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি। কিছু কিছু রাজনৈতিক দলের তরফ থেকে, এমনকি নতুন একটি রাজনৈতিক দল যারা গত কিছুদিন আগে দল তৈরি করেছেন, তারা বলা শুরু করেছেন এই সংস্কার প্রস্তাবের শুরু থেকেই নাকি বিএনপি বিরোধিতা করছে। ভাবখানা হচ্ছে এমন যে বিএনপি সংস্কার পছন্দ করে না। তোমাদের জন্মের আগে সংস্কার শব্দটি বাংলাদেশে জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের কাছে উত্থাপন করেছে। বিদেশ যাত্রা আটকে দিলেও কারণ জানাতে পারেনি বিমানবন্দর কর্তৃপক্ষ, বলেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে এহসানুল হক মিলন বলেন, গতকাল বৃহস্পতিবার অপ্রত্যাশিতভাবে বিদেশ যেতে না দেয়ায় এই ঘটনা অতীতের ন্যাক্কারজনক স্মৃতিগুলো মনে করিয়ে দিয়েছে। সরকারের কাছে তিনি প্রশ্ন রাখেন, কেন তাকে বিদেশে যেতে দেয়া হলো না? সরকার এই বিষয়টি সুরাহা করবে বলে প্রত্যাশা করেছেন তিনি। যাত্রাকালীন সময়ে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কাউন্টারে জানতে পারি আমাকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কিন্তু এই নিষেধাজ্ঞার কোনো কারণ চেয়ে
কোনো সদুত্তর পাইনি। আমাকে অপ্রত্যাশিতভাবে বিদেশ যেতে না দেওয়ার এই ঘটনা অতীতে সেই ন্যাক্কারজনক স্মৃতিগুলো আমাকে মনে করিয়ে দেয়। আমি সরকারের কাছে জানতে চাই, কেন আমাকে বিদেশ যেতে দেওয়া হলো না। বিএনপির বর্তমান ভূমিকা ফেব্রুয়ারির নির্বাচনকে ঝুঁকিতে ফেলেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, সংস্কার নিয়ে সব দলই ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি হঠাৎ উল্টে গেছে। আরপিও, সংস্কার, গণভোট কিছুই মানছে না বিএনপি। সকালে কুমিল্লায় ভোট কেন্দ্র পরিচালক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ঠিক, বিএনপিও রাজি, আমরাও রাজি, আমরা সাইডও করেছি। হঠাৎ করে বিএনপি একটুখানি উল্টে গেছে। তারা এতদিন ধরে কমিটিতে থেকে সব বলে যেটা আমরা এখন মানি না, এটা নাকি একটা নতুন পৃষ্ঠা যোগ করেছে। কিন্তু আমরা যেটা দেখলাম তো আমাদেরটা ঠিকই আছে, তো বিএনপির একটা জায়গায় কেন পৃষ্ঠা যোগ হবে? এগুলো সবগুলো হচ্ছে একটা ধোঁয়াশে পরিস্থিতি তৈরি করার জন্য একটা পরিকল্পিত একটা উদ্যোগ। এখন বিএনপি যদি সংস্কার না মানে, সংস্কার না চায়, তাহলে তাদের কমপক্ষে এই দায়িত্বটা ছিল যে সংস্কার প্রসেস শুরু হওয়ার আগেই তারা বলতো যে আমরা এই কমিশনে অ্যাটেন্ড করবো না, আমি এটাকে বয়কট করছি। এখন এই কথাটি বলা আমি মনে করি তাদের দায়িত্বহীনতার পরিচয়, নতুন করে দেশে একটি রাজনৈতিক সংকট তৈরি করার অপপ্রয়াস। এবং ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি এসে গেছে, এই নির্বাচন সম্পর্কে মানুষের ভিতরে সংশয় তৈরি করার একটি অপকৌশল। পিআর পদ্ধতিতে ভোট হলে নির্বাচনে ভোট কারচুপি ও কেন্দ্র দখলের পরিবেশ তৈরি হবে না বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী আসন ঢাকা 15-এর কাফরুল উত্তর থানার জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে তিনি কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টাকে আজকের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির আহ্বান জানান তিনি। নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবিও জানান মুজিবুর রহমান। এ সময় তিনি শারীরিক ও মানসিক অসুস্থতা রোধে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান। নির্বাচনের আগে আগামীতে পিআর পদ্ধতিতে নির্বাচন করার জন্য আমরা গণভোটের দাবি করেছি। আজকের মধ্যেই প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি, অধিকাংশ দল তারা চায় এখানে পিআর পদ্ধতি, এই পদ্ধতি চালু হলে এখানে ডাকাতি হবে না, এখানে গুন্ডামো হবে না। 10টা গুন্ডা 20টা না, 10টা হুন্ডা 20টা গুন্ডা, ইলেকশন ঠান্ডা, এই যে সন্ত্রাসী যে কথা, এই কথাটা চিরতরে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। জাতীয় সংসদ নির্বাচনে লেবার পার্টির আনারস প্রতীকের 75 প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করেছে দলটি। শুক্রবার রাজধানীর গ্র্যান্ড তাজ হোটেলে একটি সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন দলটির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান। এ সময় তিনি বলেন, গত 1 বছরে দেশে চাঁদাবাজি, চুরি, ছিনতাই সহ মানুষকে নানাভাবে হয়রানি করা হয়েছে। বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। বিএনপির সাথে জোটের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলেও জানান এই নেতা। 11 অথবা জুলাই গণঅভ্যুত্থান থেকে শিক্ষা না নেওয়া দেশের রাজনৈতিক দলগুলোর বড় ব্যর্থতা বলেও মন্তব্য করেন তিনি। আমরা সমমনা 8 দল, 18 দলীয় জোট, 20 দলীয় জোট, পরবর্তীকালে যুগপৎ আন্দোলনে আমরা কিন্তু রাজপথে ভূমিকা রেখেছি। আমাদের সাথে বিএনপির সাথে এখনো যোগাযোগ সম্পর্ক রয়েছে, কিন্তু বিএনপি এখনো কোনো নির্বাচনী সমঝোতা এবং কোনো জোট আত্মপ্রকাশ ঘটেনি। আমরা দলগতভাবে আমাদের একক প্রার্থী আমাদের সাংগঠনিক কারণে আমরা প্রকাশ করছি। আমরা এটা আমাদের সাথে কোনো জোট বা সমঝোতার প্রশ্ন আসলে আমরা আমাদের জাতীয় নির্বাহী কমিটি আমরা সিদ্ধান্ত নেব। গণভোট ইস্যুতে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। তবে যে সিদ্ধান্ত হোক না কেন নির্বাচন 15 ফেব্রুয়ারির আগে হবে। কোনো শক্তি নেই এটিকে পেছাতে পারবে বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তরুণদের জ্ঞান ও মেধার বিকাশ উৎসাহিত করতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হল মাইন্ড ব্রেজ ও নলেজ কম্পিটিশন 2025-এর একটি অনুষ্ঠান। পলিটিক্যাল পার্টি থাকলে মতবিরোধ থাকবে, আমি এক কথা বলবো আরেকজন আরেক কথা বলবেন, এটাই নিয়ম। পলিটিক্যাল পার্টিগুলো মানে পুরো পৃথিবীতে এইটাই নিয়ম। তো এই জায়গায় যেটা হচ্ছে যে এই বিষয়ে আমাদের উপদেষ্টা পরিষদ এবং ক্যাবিনেট, আমাদের চিফ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, ওনারা এটার ব্যাপারে ডিসিশন নেবেন। বাট যে কোনো ডিসিশনই হোক না কেন, ইলেকশন 15ই ফেব্রুয়ারির আগে, ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে। এইটা কোনো শক্তি না এই ইলেকশনকে পিছানো। আসন্ন নির্বাচন নিয়ে একদিকে যেমন উৎসাহ রয়েছে, অন্যদিকে আতঙ্ক ও শঙ্কা রয়েছে ঝিনাইদহের নারী ভোটারদের মধ্যে। তবে এসব কিছুর মধ্যেও তারা চান নির্বাচনে সকল দলের অংশগ্রহণ, সেই সাথে নারীদের নিরাপত্তা, মর্যাদা, দেশের অর্থনীতির উন্নয়ন সহ সম অধিকারও চান তারা। রাজীব হাসানের তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। নির্বাচন নিয়ে ঝিনাইদহের নারী ভোটারদের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ। শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে গিয়ে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান, কিন্তু শঙ্কা রয়েছে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে তো। জেলার বিভিন্ন শ্রেণী পেশার নারী ভোটাররা চান একটি অবাধ, সুষ্ঠু ও উৎসব মুখর নির্বাচন। পাশাপাশি চান ভোট কেন্দ্রে যাবার নারীদের নিরাপত্তা। সামনে যে নির্বাচন আসছে, আমরা চাইবো যে ভালো, আমরা শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে যেতে পারি। দেশের উন্নতি হোক, এটাও আমরা চাই। সাথে সাথে সকল ক্ষেত্রে মানুষরা শান্তিপূর্ণভাবে থাকতে পারুক এবং নারীদের জন্য একটা অন্যরকম দ্বার উন্মোচন হোক, এটা আমাদের সবারই আশা থাকবে। আর নির্বাচিত সরকারের কাছে নারী ভোটারদের দাবি সব ক্ষেত্রে সমান অধিকার, হয়রানি, নির্যাতন, নৈরাজ্য এবং বৈষম্য বন্ধ করা সহ দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনীতির উন্নয়ন নিশ্চিত হোক। নারী হিসাবে আমরা যেন কোনো সময় পিছিয়ে না পড়ি, পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। কোনো জায়গায় যেন আমাদের ছোট করে দেখা না হয়, আমরা যেন সব জায়গায় সমানভাবে এগিয়ে যেতে পারি। নারী এবং পুরুষের যে সম অধিকারটা আছে, এটা যেন আমরা আসলে ঠিকভাবে পাই। আর আমাদের যে বৈষম্যটা দিয়ে আসলে করা হয়, নারীদের যে বৈষম্য জিনিসটা করা হচ্ছে, এই বৈষম্যটা যেন আসলে দূর হয়। আমরা যেন বাইরে বেরোতে পারি, আমাদের যেন কোনো অসম্মান না হয়, বা আমরা রাস্তাঘাটে চললে আমাদের অনেকেই আছে অসম্মান করে, অসম্মান যাতে না হয় সেটাই আমরা আশা করছি। বিগত সময়ের চেয়ে এবার একটি ব্যতিক্রমী নির্বাচন চান ঝিনাইদহের নারীরা, যেখানে নারীদের মতামত প্রাধান্য পাবে, কর্মক্ষেত্র সহ সব ক্ষেত্রে নারীদের নিরাপত্তা থাকবে। সর্বক্ষেত্রে দেখা যায় নারীরা অবহেলিত, কিন্তু নির্বাচনের ক্ষেত্রে যেন নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের নির্বাচনটা সুষ্ঠু এবং সফলভাবে হয়ে যায়, এটা আশা। নারীরা যেন তাদের জীবনের নিরাপত্তা পায়, তাদের যেন সামাজিক ক্ষেত্রে তারা নিরাপত্তা পায়, রাজনৈতিক ক্ষেত্রে নিরাপত্তা পায় এবং চাকরি জীবনে, কর্মজীবনের জন্য নিরাপত্তা পায়। আর জেলার মানবাধিকার কর্মীরা মনে করেন এবারের নির্বাচনে নারীদের জন্য সংসদে আসন সংখ্যা বাড়ানো প্রয়োজন। সারা বাংলাদেশে যে 350টা আসন আছে, সেটাকে ভেঙে 600 আসন করে 300 আসন নারীদের জন্য, 300 আসন পুরুষদের জন্য। এইটা আমাদের সকল নারী সমাজের পক্ষ থেকে একটা দাবি ছিল এবং আমরা সেটা জমা দিয়েছি। সেটা যদি বাস্তবায়ন হয়, তাহলে আমি মনে করি যে অনেকাংশে সারা বাংলাদেশের সকল ক্ষেত্রে চাকরি, রাজনীতি এবং সকল পেশায় নারীর যে ন্যায্যতা, সেটা ফিরে পাবে। তবে সবকিছুর ঊর্ধ্বে ঝিনাইদহের নারী ভোটাররা চান নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হোক। কোনো ভয় ভীতি নয়, নিজের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করতে চান তারা। মনিরা কাজুরি, ৭১। রাস্তা নির্মাণে গ্যাস লিকেজ হলেও দেখার যেন কেউ নেই। মাঝে মাঝে আবার জ্বলে ওঠে আগুন। তিতাস, ঠিকাদার আর সেতু কর্তৃপক্ষ চিঠি চালাচালিতেই পার করছে সময়। ফলাফল প্রায়ই বন্ধ রাখতে হচ্ছে শিল্প কারখানা। এমনই ঘটনা নারায়ণগঞ্জের পঞ্চবটিতে। এখান থেকে মুক্তারপুর পর্যন্ত দ্বিতল সড়ক নির্মাণ ও রাস্তা প্রশস্তকরণ প্রকল্প যেন এখন এলাকাবাসী আর শিল্প মালিকদের জন্য ভোগান্তির অপর নাম। জাহিদুল ইসলামের প্রতিবেদন। পঞ্চবটি চৌরাস্তায় যখন তখন এভাবে লাগছে আগুন, কখনো আবার দেখা যায় পানি থেকে অনবরত উঠছে বুদবুদ।
এলাকাবাসী বলছেন অলৌকিক না হলেও এটা যেন নিত্যদিনের ঘটনা। পঞ্চবটি চৌরাস্তা থেকে মুন্সিগঞ্জের মুক্তারপুর পর্যন্ত দ্বিতল সড়ক নির্মাণ ও প্রশস্তকরণে ঠিকাদারের অবহেলায় মাটি খোঁড়াখুড়িতে যখন তখন ছিদ্র হচ্ছে তিতাসের গ্যাস লাইন। হাইওয়ে যারা কাজ করতেছে এদের কারণেই যত দুর্ঘটনা ঘটছে এদের কারণেই ঘটছে। গ্যাসের হাওয়া বাইরেছে, এখন একটা মিটারে গিয়ে বাস্ট হয়ে গেছে, পিছু একটা ছেলে অঙ্গ প্রত্যঙ্গ সব পুড়ে গেছে। মাটি খোঁজলে আগুন লাগতেছে, দোকানের ক্ষতি হইতেছে, ব্যবসায়ীদের ক্ষতি হইতেছে। ওনাদেরকে ফোন দিতে অনেক সবসময় আসে না, ওরা একদিন দুই দিন পরে আসে, একটা অ্যাক্সিডেন্ট হলে তখন আসে। আশপাশের শিল্প মালিকরা বলছেন 2021 সালে রাস্তা নির্মাণ কাজ শুরু করার পর গ্যাস লিকেজ মেরামতের জন্য গেল 1.5 বছরে অন্তত 19 বার বন্ধ রাখতে হয়েছে কারখানা। বিভিন্ন পয়েন্টে এরকম ফুটা আছে যেখান থেকে গ্যাস কন্টিনিউয়াসলি লিক করতেছে। ডিস্ট্রিবিউশন লাইনটা যখন বন্ধ থাকে টোটাল রোডের, তখন আমাদের এখানে গ্যাস আসে না, সেই কারণে ফ্যাক্টরি বন্ধ রাখতে হয়। পোশাক রপ্তানিকারক গার্মেন্টস মালিকদের সংগঠন বিকেএমইএ বলছে বিষয়টি নিয়ে তিতাস কর্তৃপক্ষকে কয়েক দফা জানিয়েও পরিত্রাণ মিলেনি। সমন্বয়হীনতার কারণেই মূলত এই কাজটা হচ্ছে এবং তিতাস গ্যাসের যে লেআউট প্ল্যান যেখান দিয়ে এই গ্যাসের লাইনটা গিয়েছে, এইটা যারা কাজ করছে তারা ওইটা আমলে নিচ্ছে না ঠিকমতো, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। এদিকে তিতাসের স্থানীয় অফিসের দাবি গ্যাস লাইনের ক্ষতি না করতে সেতু কর্তৃপক্ষকে অন্তত 25 বার চিঠি দেওয়া হয়েছে। তাদেরকে শুরুতেই আমরা নকশা দিয়ে দিছি এবং আমাদের কর্মকর্তা অ্যাসাইন করে দেওয়া আছে যে কোনো সমস্যা হলে তারা আমাদের সাথে যোগাযোগ করবে এবং পাইপলাইনের লোকেট করে কোন দিক দিয়ে পাইপলাইন গেছে তারা লোকেটর দিয়ে লোকেট করে তারা ওই কাজগুলো করার কথা। কিন্তু তারা যদি সেইগুলো না মেনে পাইপলাইন যদি ড্যামেজ করে, সেই ক্ষেত্রে আমাদের পক্ষে এগুলো আটকানো সম্ভব হচ্ছে না। রাতের বেলা তাদের বেশিরভাগ কাজ চলে এবং ওই সময়তেই আমাদের বেশিরভাগ লাইনগুলো ড্যামেজ হয়। অন্যদিকে সেতু কর্তৃপক্ষ বলছে এ নিয়ে ঠিকাদারকে তারা নির্দেশনা দিয়েছেন। কন্ট্রাক্টরকে আমরা চিঠি দিইনি, আমরা তাকে প্রেশার দিয়ে ধরিনি, অবশ্যই ধরছি, সেটা তাদের করতেছি আমরা। আমাদের তরফ থেকে যা যা করা সেই ইনস্ট্রাকশন তো উপদেষ্টা মহোদয় থেকে শুরু করে সে সর্বাত্মক দিতে ধরেন। তিতাস কর্তৃপক্ষ বলছে লিকেজে এখন পর্যন্ত কী পরিমাণ গ্যাস পুড়েছে সেটা নির্দিষ্ট বলা যাচ্ছে না। জাহিদুল ইসলাম, ৭১, নারায়ণগঞ্জ। খুলনায় শেরেবাংলা সড়ক নির্মাণের অনিয়ম তদন্ত প্রায় শেষ করেছে দুদক। কর্মকর্তারা জানিয়েছেন 2019 সালে শেষ হওয়া এই সড়কের নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির তথ্য ও প্রমাণ পাওয়া গেছে। অনুসন্ধানে দেখা গেছে এই অনিয়মের সঙ্গে সরাসরি জড়িত সেই সময় খুলনায় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তাপসী দাস এবং তার অনুগত 3 ঠিকাদারি প্রতিষ্ঠান। কনক রহমানের প্রতিবেদনে বিস্তারিত। কাগজে কলমে শেরেবাংলা সড়ক হলেও সড়কটি পরিচিত শেখবাড়ি সড়ক হিসাবে। সড়ক বিভাগ 2019 সালে নগরীর ময়লাপোতা মোড় থেকে পাওয়ার হাউস মোড় পর্যন্ত 700 মিটারের এই সড়কটির কংক্রিটের ঢালাই, ফুটপাত এবং কাভার ড্রেন নির্মাণ শুরু করে। কাজ শেষ হয় 6 মাসে। 5,70,00,000 টাকায় রানা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড, ইসলাম ব্রাদার্স ও হাসান টেকনো বিল্ডার্স যৌথভাবে এর ঠিকাদার ছিল। ওই সময় সড়ক বিভাগ খুলনার নির্বাহী প্রকৌশলী ছিলেন তাপসী দাস। নথি বলছে কংক্রিটের ঢালাই বা রিজিড পেভমেন্ট মূলত পোর্টল্যান্ড সিমেন্ট কংক্রিট দিয়ে তৈরি হয় এবং এর নিচে একটি ভিত্তিপ্রস্তর থাকে যা গাড়ির ওজন বিস্তৃত এলাকায় ছড়িয়ে দেয়। এতে মাটির উপর চাপ কমে। কিন্তু ওই সড়ক নির্মাণে সেসব নিয়ম মানা হয়নি, যে কারণে 1 মাসের মধ্যে ঢালাই উঠে যায়। অথচ কাগজে কলমে এর স্থায়িত্ব হওয়ার কথা ছিল কমপক্ষে 30 বছর। সড়ক নির্মাণের ওই অনিয়ম নিয়ে ওই বছরই 2টি তদন্ত কমিটি গঠন করে সড়ক বিভাগ। তদন্ত কমিটির একজন সদস্য জানান, ওই সময় খুলনার নির্বাহী প্রকৌশলী তাপসী দাস এতটাই ক্ষমতাধর ছিলেন যে 2টি কমিটি দায়সারা গোছের তদন্ত রিপোর্ট দিতে বাধ্য হয়, যেখানে তাপসী দাস ও তার সহযোগীদের দায় মুক্ত দেখানো হয়। দায় এড়াতে পারে কি পারে না এর তো এইটা আমি আসলে আমার বলা হবে না, এটা কর্তৃপক্ষ আছে, তারা এই ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে। 2022 সালে একই রকম আরও একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নামে দুদক। দুদকের এই কর্তা জানান, তাদের কাজ শেষের দিকে। এরই মধ্যে তারা তাপসী দাস এবং 3 ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কমপক্ষে 10 জনের সাক্ষ্য নিয়েছেন। প্রাথমিকভাবে তারা কাজে
অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে। এই বিষয়গুলো আমরা দেখছি, এখানে যে যে অসঙ্গতিগুলো আছে সমস্ত বিষয়গুলো বিবেচনা করে আমরা যে অসঙ্গতিগুলো যদি কিছু থেকে থাকে সেই বিষয়গুলোকে আমরা আমাদের কর্তৃপক্ষের কাছে আমাদের প্রতিবেদন উপস্থাপন করব। নির্বাহী প্রকৌশলী থেকে পরবর্তীতে পদোন্নতি নিয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হওয়া বঙ্গবন্ধু পরিষদের নেত্রী তাপসী দাস দুর্নীতির অভিযোগে এই মুহূর্তে ঢাকা সড়ক বিভাগে সংযুক্ত আছেন। কনক রহমান, ৭১, খুলনা। নাগরিক জীবনে ভালো থাকার উপায় কি? ব্যস্ততম রাজধানীর মানুষ যেন ছুটছে সুখ নামক পাগলা ঘোড়ার পেছনে, কিন্তু তাদের চাওয়া পাওয়া আর প্রাপ্তির ঝুড়ি যেন তলাবিহীন। তাই অল্পতেই মানুষের মেজাজ মর্জি হয় খিটমিটে। কংক্রিটে বাস করা নাগরিকদের বিক্ষুব্ধ মেজাজের কারণ খোঁজার চেষ্টা করেছেন আমাদের সহকর্মী ফারহানা ন্যান্সি। প্রাণের শহর যখন হয়ে ওঠে যানজটের নগরী, কখনো দুর্ভোগের কেন্দ্র, কখনো বা আহাজারির শহরে, তখন চাইলেই কতটা বা ভালো থাকতে পারে নাগরিক মন। তিলোত্তমা রাজধানীতে বেঁচে থাকার অসম প্রতিযোগিতা আর আয় ব্যয়ের বৈষম্যের স্বাভাবিক ফলাফল গিয়ে ঠেকছে মানুষের মন ও মেজাজে। তাই আপন মনে জিজ্ঞাসা ছুটে চলা এই মানুষগুলোর, আমরা কি চাইলেই আর একটু ভালো থাকতে পারতাম না? প্রতিনিয়ত বেঁচে থাকার স্বাভাবিক যাপনের চিত্র। বলা হয় তিলোত্তমা ঢাকা। এই মানুষের মুখগুলো কি তাই বলে, নাকি বসবাসের অযোগ্য ঢাকায় বসবাস করতে বাধ্য নগরবাসীর অসুখী মুখ? যে রাজধানীতে দুর্ভোগের মতো নিয়মিত ঘটনার সাথে যোগ হয় নাগরিক সুবিধার নিয়মিত ব্যত্যয়, আয় ব্যয়ের অসম বন্টন, শব্দ দূষণের তীর্যক যন্ত্রণা, বায়ু দূষণের শ্বাস প্রশ্বাসের বিষক্রিয়া কিংবা নাগরিক অধিকার প্রাপ্তিতে সিস্টেম লস, সেখানে জীবন্ত চালিয়ে নিচ্ছে কোনো রকমে, কিন্তু মস্তিষ্ক আর মেজাজ হয়ে উঠছে খিটমিটে। চারিদিকে হর্ন, শব্দ দূষণ, বায়ু দূষণ, বিশেষ করে রাজধানী তো বসবাসের অযোগ্য হয়ে গেছে। অনেস্ট ওয়েতে টাকা ইনকাম করে থাকে, দে উইল ফেস সো মেনি প্রবলেম। তারা ফিল করবে আরে কেমনে চলবো। ইট পাথরের শহরের মানুষগুলো এক বাক্যে মানতে রাজি, সবারই কম বেশি মন মেজাজ হয়ে থাকে বিক্ষিপ্ত। মানুষের মাঝে অস্থিরতা কেমন জানি যে আমার যেতে হবে, এটা আমার কোনো অপরাধ না। এরা যে ভেন্ডি কিনলাম 120 টাকা, তাহলে কি খাবো বলেন? আমরা দাম হলে রাগ হয়ে যায়। মানুষ অল্পতে হয়ে যাচ্ছে অধৈর্য আর নিজেরাই অপ্রাপ্তির তালিকা করছে দীর্ঘ। এই খিটমিটে মেজাজের ফলাফল বর্তাচ্ছে মানুষে মানুষের সম্পর্কের গহীনে। স্বাভাবিক কার্যক্রমে গিয়ে আমরা যে পরিবারের সাথে কথা বলি, পরিবারের মানে কাউকে ভালো লাগে না, হয়তো ছেলে মেয়েকে ভালো লাগে না, স্ত্রীকে ভালো লাগতেছে না, জ্যামের মধ্যে আটকে থাকতেছে অনেকক্ষণ, তখন ওরাও বিরক্ত হচ্ছে। বাসায় যেয়ে দেখা যায় যে অনেক একটু খিটখিটে তো থাকেই। ইনকাম যদি না করতে তাহলে ভাঙবো থেকে বাসায় গেলে ঝামেলা হইবই। মনের স্বাস্থ্যের এমন বেহাল দশার দায়ভার পড়ে সোশ্যাল মিডিয়ার তৈরি ব্যাধি আর রাষ্ট্রীয় অপ্রাপ্তির তালিকার উপর। ভালো থাকার একটা শর্ত হচ্ছে অন্যের সাথে নিজেকে তুলনা না করা, কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে যা দেখি, যতটুকু দেখি তা কিন্তু সবটা সত্য না। এতগুলো সেক্টর একসাথে যখন চাপ তৈরি হচ্ছে, মানুষের পক্ষে এই চাপটা নেওয়া সম্ভব হচ্ছে না। সমাজের ঠিক করে দেয়া জীবনের সবকিছুতে প্রথম হবার তালিকা মানুষকে অসুখী করে। তাই নিজের ভালো থাকার উপায় নিয়ে বিস্তর ভাবনার পরামর্শ মনোবিজ্ঞানীর। নিজেকে ভালো থাকার জন্য দরকার হচ্ছে নিজের ভালো দিকগুলো দেখা, যে আমার কি কি আছে, আমার কি কি পজিটিভ দিকগুলো আছে, আমার জীবনে অ্যাচিভমেন্ট কি আছে। অ্যাটলিস্ট পরিবারের সদস্যরা রাতে ডিনারটা একসাথে অন্তত করবে এবং বাড়িতে গিয়ে মোবাইলটা না নিয়ে সবাই ফ্যামিলি টাইম স্পেন্ড করবে। ভালো থাকার উপায়ের তালিকায় যোগ হতে পারে নিজের শখ ও প্রিয় কাজের চর্চাও বলে মত মনোবিজ্ঞানীর। ফারহানা ন্যান্সি, ৭১, ঢাকা। ৭ দফা দাবি বাস্তবায়ন না হলে শনিবার থেকে সারা দেশে ডিম ও মুরগি উৎপাদনকারী খামার এবং উৎপাদন পর্যায়ক্রমে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। কর্পোরেট সিন্ডিকেটের দৌরাত্মে পোল্ট্রি খাত ধ্বংসের পথে যাওয়ার প্রতিবাদে এবং প্রান্তিক খামারিদের অধিকার রক্ষার স্বার্থে তাদের এই পদক্ষেপ। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই ঘোষণা দেয়া হয়। এতে বলা হয়, এই খাতটি ধ্বংসের মুখে থাকায় ৫০ থেকে ৭ লাখ মানুষের কর্মসংস্থান
ঝুঁকির মুখে পড়েছে। বিপিএ অভিযোগ করেছে, দেশে কয়েকটি কর্পোরেট সিন্ডিকেট একচেটিয়া ফিডের বাজার দখল করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে, যার ফলে ফিড, বাচ্চা ও ওষুধের দাম লাগামহীনভাবে বেড়ে চলেছে। শীতের সবজি বাজারে আসতে থাকায় দাম কমেছে, কিন্তু দাম বেড়েছে পেঁয়াজ আর আটার। খুচরায় প্রতি কেজি আটায় বেড়েছে 5 টাকা। এদিকে খালবিলের মাছসহ ইলিশ বিক্রি হচ্ছে বাড়তি দামে। আবার স্বস্তির কোনো খবর নেই মাংস ও মুদি পণ্যে। বিস্তারিত শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদনে। কয়েক মাস ধরেই সবজির বাজারে ছিল উত্তাপ। সেই উত্তাপ কমতে কমতে অনেকটাই স্বস্তির পর্যায়ে নেমে এসেছে। রাজধানীর বাজারে সবজি কেজিতে কমেছে 40 টাকা পর্যন্ত। তবে বেশি কমেছে কাঁচা মরিচের দাম। গত সপ্তাহে 180 টাকায় বিক্রি হওয়া মরিচ এই সপ্তাহে বিক্রি হচ্ছে 120 টাকায়। এদিকে ক্রেতাদের অভিযোগ, শীত মৌসুমের সবজির দাম এখনো বাড়তি। গত সপ্তাহের মতোই দু একটা জিনিসের আইটেম একটু বেশি। সবজির সরবরাহ বাড়তে থাকে, সেজন্য দাম কমতে থাকে। বেগুন গত সপ্তাহ ছিল আপনার 120 টাকা, 30 টাকা, এই সপ্তাহে এসে বলছে 80 টাকা, 100 টাকা। শীত সামনে, ওই আপনার আমদানি বেশি, এই কারণে কিছুটা ডাউন। ব্রয়লার, সোনালী মুরগি ও গরুর মাংসের দামের নড়াচড়া না হলেও বেড়েছে খাসির মাংসের দাম। বিক্রেতারা বলছেন, আসন্ন শীতে এই দাম আরও বাড়তে পারে। গত সপ্তাহ থেকে ব্রয়লার একটু দাম একটু হালকা কম আছে, মানে পাইকারি কিনি আমরা 152 টাকা, বিক্রি করতেছে 170-80 টাকা। খাসি যেটা আছে ওটা 1150 টাকা, আর গরু যেটা মাংস আছে ওটা 750 টাকা। কার্তিক মাসে মাছের সরবরাহ বাড়লেও কমেনি দাম। বাজারে ইলিশ মাছ আসা শুরু করলেও তা সাধারণ ক্রেতার ধরা ছোঁয়ার বাইরে। বন্ধের পরে যে ধরাটা বেশি খায়, ওরকম বেশি মাছ নাই, দাম বেশি এখন। মানে 1 কেজি মাছ 2300 করে চলতে আছে, 1 কেজি সাইজ। যে কোনো মাছই আপনার মানে কেজিতে 200, 300, 400 টাকা করেও বাড়ছে। দেশি মাছের দাম একটু বেশি মনে হচ্ছে। এদিকে মুদি পণ্যে নেই স্বস্তির খবর। গত সপ্তাহের দামে চাল, তেল ও মশলা বিক্রি হলেও দাম বেড়েছে মসুর ডালের। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা। চট্টগ্রামের বাজারে সবজির দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে, তবে এখনও তা সাধারণের নাগালের বাইরে। পেঁয়াজ, ডাল, মাছ ও দেশি মুরগির দাম বাড়ায় ভোক্তাদের নাভিশ্বাস। বিক্রেতারা বলছেন, সরবরাহ ঘাটতি ও পাইকারি দামের ঊর্ধ্বগতি এর কারণ। তবে ক্রেতারা দায় দিচ্ছেন প্রশাসনের মনিটরিং দুর্বলতাকে। জহিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে ফুলকপি বিক্রি হচ্ছে 140 টাকায়, বেগুন 100, শিম 120 আর ঝিঙ্গা 80 টাকায়। যদিও আগের সপ্তাহের তুলনায় দাম সামান্য কমেছে, কিন্তু এখনও তা নিম্নবিত্তের নাগালের বাইরে। ফুলকপি কালকে আমরা 100 টাকা বিক্রি করছি, কিন্তু আজকে 140 টাকা বিক্রি করতে হচ্ছে, 20 টাকা বেড়ে গেছে। বাঁধাকপি ছিল 80 টাকা, এখন হচ্ছে 60 টাকা। তারপর তিতাকলা 100 টাকা ছিল, এখন 80 টাকা। গত সপ্তাহ ছিল কাঁচামরিচ 180, 160, 200 এরকম ছিল। এই সপ্তাহ তো গত সপ্তাহ অনেক কম ছিল। অবশ্যই চাপ পড়ে। একটা ছোট ফ্যামিলিতেও সবজি কিনতে গেলে 500 টাকার সবজি লাগে কমের মধ্যে। এদিকে দাম বেড়ে দেশি মুরগির কেজি 620 টাকা, সোনালী 310 থেকে 320, আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 185 টাকায়। দেশি মুরগির সাপ্লাই আজকে আমদানি কমেছে, জন্য একটু দাম বাড়ে গেছে। ফার্মের মুরগি 175 থেকে 180 টাকা, আর সোনালী মুরগিদের 300 থেকে 310 টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে 900 টাকায়, আর হাড়যুক্ত মাংস 800 টাকায়। ডিমের দাম ডজন প্রতি 10 টাকা কমলেও বিক্রেতারা বলছেন, দামের এই ওঠানামা সম্পূর্ণ সিন্ডিকেট নির্ভর। এগুলো মেন গোড়াতে, যেখান থেকে মানে পাইকাররা এরাই করে, 10 টাকা বাড়ায় কমায় বা 15 টাকা বাড়ায় কমায়। একটা গরু 2 মনে গরু 60,000 টাকা নিতে হচ্ছে, ওইখানে দোকান খরচা আছে, গাড়ি ভাড়া আছে, তো ওইখানে পত্তা যায় 850 উপরে পড়ে যায়। মাছ বিক্রেতারা জানাচ্ছেন, মিঠা পানির মাছের দাম কমেছে, তবে ক্রেতারা বলছেন মাছের দাম বেড়েছে কেজি প্রতি 100 টাকা। অন্যান্য দিনের থেকে প্রতিটা মাছের কেজির মধ্যে 100 টাকা দিয়ে 100 টাকা বাড়তি আছে। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে আরও 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 95 টাকায়। চালের দাম কিছুটা কমলেও বেড়েছে মসুর ডালের দাম। চালের দামটা সহনীয় পর্যায়ে থাকলেও ডালের দামটা একটু বাড়তি। আগে যেটা 150-52 টাকা বিক্রি করছে, এখন এটা 160 টাকা বিক্রি করতে হচ্ছে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে আপনার পেঁয়াজের কেজি 5 থেকে 10 টাকা করে বাড়ছে পার কেজি। ক্রেতারা বলছেন, প্রশাসনের নজরদারি থাকলে বাজারে এই অস্থিরতা থাকতো না। যদি বাজারের নিয়ন্ত্রণটা একটু কমিয়ে দেয় জিনিসপত্রের দামটা, তাহলে আমাদের চলাফেরা, জীবন যানমাত্রা মানে চলাটা সহজ হয়। এগুলো তো আসলে নিত্য প্রয়োজনীয় জিনিস, খেতে তো হবেই।
চেক অ্যান্ড ব্যালেন্স করেই খেতে হচ্ছে। বাজারে প্রতিদিনের এই অস্থিরতা থামাতে কার্যকর মনিটরিং আর বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতাই এখন সাধারণ মানুষের প্রত্যাশা। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। ঘূর্ণিঝড় মন্থা দুর্বল হয়ে লঘু চাপের রূপ নিয়ে ভারতের উত্তর ছত্তিশগড় ও আশপাশের এলাকায় অবস্থান করছে, যার প্রভাবে আগামী ৪৮ ঘন্টার মধ্যে রংপুর ও ময়মনসিংহে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সমুদ্র ও নদীবন্দরে এখন কোনো সতর্কতা নেই, তবে সামনের সপ্তাহের শেষে আরেকটি লঘুচাপ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস, যার প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত হবে। আর ডিসেম্বর থেকে শীতের মৌসুম শুরু হলেও নভেম্বর থেকে সারা দেশের তাপমাত্রা কমতে থাকবে বলছে আবহাওয়া অফিস।